ফরাসি বিপ্লবের পর দেশজুড়ে যে চরম বিশৃঙ্খলা চলছিল তার ফলে ফ্রান্স যেন একজন শক্তিশালী শাসকের জন্য অপেক্ষা করছিল। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন একজন জেনারেল, নাম নেপোলিয়ন বোনাপার্ট। কিভাবে তিনি ক্ষমতা দখল করলেন, চলুন আজ আমরা সেটাই একটু খুঁটিয়ে দেখি। ফ্রান্সে মুকুট মাটিতে পড়েছিল, আমি তলোয়ার দিয়ে তা তুলে নিয়েছি। নেপোলিয়নের এই একটা কথাতেই কিন্তু পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। মানে তিনি বোঝাতে চাইছেন যে ফ্রান্স তখন এতটাই দুর্বল আর নেতৃত্বহীন হয়ে পড়েছিল যে ক্ষমতাটা যেন মাটিতেই পড়েছিল, শুধু তুলে নেওয়ার মতো একজন লোকের দরকার ছিল। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব কেন তৎকালীন ফরাসি সরকার ব্যর্থ হয়েছিল, কিভাবে সেই শূন্যস্থানে নেপোলিয়ন উঠে এলেন, আর শেষ পর্যন্ত তার ক্ষমতা দখল ফ্রান্সের জন্য কি বয়ে এনেছিল। আচ্ছা, প্রথমে চলুন প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরারের ভয়াবহতার পর গোটা ফ্রান্স বিশৃঙ্খলা আর অনিশ্চয়তায় একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল এবং একটা স্থিতিশীল সরকারের জন্য মরিয়া হয়ে উঠেছিল। ভাবুন তো, সারা দেশে তখন এমনই একটা হতাশার আবহাওয়া। সাধারণ মানুষ শৃঙ্খলার জন্য এতটাই আকুল ছিল যে তারা এমন একজন নেতার অপেক্ষায় ছিল যিনি দেশের শান্তি আর নিরাপত্তা ফিরিয়ে আনতে পারবেন। আর ঠিক এই পরিস্থিতিটাই তৈরি করেছিল একটা বিরাট ক্ষমতার শূন্যতা। তো এই শূন্যস্থান পূরণ করার জন্যেই আনা হলো ডিরেক্টরেটকে। উদ্দেশ্য ছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কিন্তু বাস্তবে যা হলো তা একদমই উল্টো। এটা চরমভাবে ব্যর্থ হয়। দেখুন, এই সরকারের গঠনটাই ছিল এমন যে ক্ষমতাটা যেন কারো একার হাতে চলে না যায়, কিন্তু এর ফল হলো ঠিক উল্টোটা। ৫ জন ডিরেক্টর আর ২টো আইনসভার মধ্যে প্রায়ই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে থাকত, যার ফলে একটা অচলাবস্থা বা গ্রিডলক তৈরি হতো। একদিকে চলছিল ব্যাপক দুর্নীতি, আর অন্যদিকে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতিতে মানুষের নাবিশ্বাস ওঠার জোগাড়। সব মিলিয়ে ডিরেক্টরেট এই অকার্যকর শাসনে সাধারণ ফরাসিদের জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। আর বলাই বাহুল্য, এই সরকার সবার কাছে একটা ঘৃণার পাত্রে পরিণত হয়। আর ঠিক এই সময়ই মঞ্চে প্রবেশ করলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ছিলেন দুর্বল ডিরেক্টরেটের একেবারে বিপরীত, একজন ঋষিথিং এবং সফল সামরিক নায়ক। নেপোলিয়নের উত্থানের গতিটা ছিল অবিশ্বাস্য, মানে যাকে বলে উল্কার মতো। একটু ভাবুন, ১৭৯৩ সালে তিনি ছিলেন শুধুই একজন ব্রিগেডিয়ার জেনারেল। সেখান থেকে মাত্র ২ বছরের মাথায় প্যারিসের রাজতন্ত্রীদের একটা বড় বিদ্রোহ দমন করে তিনি হয়ে উঠলেন জাতীয় বীর। আর এরপর ইতালিতে তার একের পর এক বিজয় তো তাকে জনপ্রিয়তার একেবারে চূড়ায় পৌঁছে দেয়। মানে প্রত্যেকটা সামরিক সাফল্য যেন তাকে ক্ষমতার দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছিল। তো এবার আসা যাক গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে, ব্যর্থ ডিরেক্টরেটকে ক্ষমতা থেকে উৎখাত করা সেই মুহূর্ত। পরের ঘটনাগুলো বোঝার আগে চলুন কিউদেতা বা অভ্যুত্থান জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করে নিই। সোজা কথায় এর মানে হল হুট করে, প্রায়শই অবৈধভাবে আর জোর করে একটা দেশের ক্ষমতা দখল করে নেওয়া। আর এই অভ্যুত্থানটা ছিল একেবারে ঘুঁটি সাজিয়ে করা একটা নিখুঁত পরিকল্পনা। প্রথমে একটা মিথ্যা গুজব ছড়ানো হলো যে বিপ্লবের কট্টর সমর্থক জ্যাকোবিনরা আবার কোনো একটা ষড়যন্ত্র করছে। এই অজুহাত দেখিয়েই আইনসভাকে প্যারিসের বাইরে একটা দুর্গে সরিয়ে নেওয়া হলো। এরপর বড় বড় ডিরেক্টরদের পদত্যাগ করতে বাধ্য করা হলো। আর সবশেষে যখন আইনসভার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেন, তখন সোজাসুজি সেনাবাহিনী নামিয়ে আইনসভাটাই ভেঙে দেওয়া হলো। প্রায় কোনো রক্তপাত ছাড়াই পুরো ক্ষমতা চলে এলো নেপোলিয়নের হাতে। এই কথাটা থেকেই কিন্তু আসল পরিস্থিতিটা বোঝা যায়। ফরাসি জনগণ কিন্তু এই অভ্যুত্থানকে প্রায় মেনেই নিয়েছিল, অনেকে তো রীতিমতো সমর্থনও করেছিল। এটাই আসলে প্রমাণ করে যে তারা স্থিতিশীলতার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল। তাদের কাছে তখন বিপ্লবের পর পাওয়া স্বাধীনতার চেয়েও দেশের শৃঙ্খলাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল। তো ডিরেক্টরেটের পতনের পর ফ্রান্সে যে নতুন সরকার ব্যবস্থা চালু হলো তার নাম দেওয়া হলো কনসিউলেট। আর বলা হয় এই কনসিউলেট প্রতিষ্ঠার মাধ্যমেই ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ডিরেক্টরেট আর কনসুলেটের মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। কোথায় ডিরেক্টরেটের সেই দুর্বল বিভক্ত শাসন, আর কোথায় কনসুলেটের এই শক্তিশালী একছত্র আর কেন্দ্রীভূত ব্যবস্থা। ক্ষমতার কেন্দ্রবিন্দুটা যেন রাতারাতি বদলে গেল। নামকাওয়াস্তে ৩ জন কনসার্ট থাকলেও আসল ক্ষমতাটা কিন্তু ছিল শুধুমাত্র একজনেরই হাতে, আর তিনি হলেন ফার্স্ট কনসার্ট, নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর ফলাফলটা কি দাঁড়ালো? ফ্রান্স আসলে কিসের বিনিময়ে কি পেল? যদি পুরো ঘটনাটাকে এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে ডিরেক্টরেটের চরম ব্যর্থতাই নেপোলিয়নের জন্য ক্ষমতার দরজাটা হাট করে খুলে দিয়েছিল। আসলে বিপ্লবের পর সেই ভয়াবহ বিশৃঙ্খলায় ক্লান্ত ফরাসিরা একজন শক্তিশালী নেতার অধীনে শৃঙ্খলা ফিরে পেতে এতটাই মরিয়া ছিল যে তারা নিজেদের ভাগ্যকে তার হাতে তুলে দিতে একটু দ্বিধা করেনি।
আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন রেখে। যখন একটা জাতি বিপ্লবের ধাক্কায় একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তখন কি স্থিতিশীলতার জন্য একজন শক্তিশালী শাসকের আগমন একরকম অনিবার্য হয়ে ওঠে? এর উত্তরটা হয়তো ইতিহাস আমাদের বারবার দেওয়ার চেষ্টা করেছে। আজ আমরা ইতিহাসের এমনই এক অবিশ্বাস্য উত্থানের গল্প শুনব। গল্পটা এমন একজনের, যিনি কর্সিকার এক সাধারণ সৈনিক থেকে ফ্রান্সের সম্রাট হয়ে উঠেছিলেন। কিন্তু প্রশ্নটা হল, এটা সম্ভব হলো কিভাবে? ভাবুন তো, মাত্র 10 বছরে একজন সাধারণ ক্যাপ্টেন থেকে সোজা সম্রাট। এটা কি নিছকই ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল এক অসম্ভব রকমের নিখুঁত পরিকল্পনা? চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ফরাসি বিপ্লবের ঠিক পরের সময়, মানে 1790-এর দশকে। তখন ফ্রান্সের অবস্থাটা ছিল, একটা রক্তাক্ত বিপ্লবের পর যা হয় আর কি। দেশটা ছিল একেবারে বিধ্বস্ত, ক্লান্ত। মানুষ তখন আর কিচ্ছু চাইছিল না, শুধু একটু শান্তি আর স্থিতিশীলতা। আসলে বিপ্লবের পর যে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, সেই ভয়টা মানুষের মনে তখনও একদম তাজা। তাই সবাই চাইছিল এমন একটা সরকার যেখানে ক্ষমতাটা কোনো একজনের হাতে থাকবে না। আর এই চিন্তা থেকেই জন্ম হলো দ্য ডিরেক্টরির, মানে 5 জন সদস্যের একটা কমিটি দেশ শাসন করবে। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, তাই না? কিন্তু সমস্যা হলো, বাস্তবে এই দুর্বল শাসন ব্যবস্থায় ফ্রান্সের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়ালো। পরিস্থিতি যে কি ভয়াবহ ছিল! মানে ডিরেক্টরি তখন দুর্নীতিতে একেবারে ডুবে গেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর সরকার এতটাই অদক্ষ হয়ে পড়েছিল যে নিজেদেরকে টিকিয়ে রাখতেই তাদের সেনাবাহিনীর সাহায্য নিতে হচ্ছিল। সব মিলিয়ে ফ্রান্সে তখন একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি রয়েছে, একটা ভ্যাকিউম। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতেই ইতিহাসের মঞ্চে এলেন আমাদের গল্পের নায়ক নেপোলিয়ন বোনাপার্ট। কর্সিকার এক সাধারণ পরিবারের ছেলে। বিপ্লবে তৈরি করা এই বিশৃঙ্খল পরিবেশেই তিনি খুঁজে পেয়েছিলেন নিজের ভাগ্য গড়ার এক সোনালি সুযোগ। দেখুন, নেপোলিয়নের জন্ম কিন্তু ফ্রান্সের মূল ভূখণ্ডে নয়, কর্সিকায়, এক সামান্য অভিজাত পরিবারে। মানে পুরনো শাসন ব্যবস্থা যদি থাকত, তাহলে তার মতো একজন বাইরের লোকের পক্ষে ক্ষমতা চূড়ায় পৌঁছানোটা ছিল এক কথায় অসম্ভব। কিন্তু ফরাসি বিপ্লব পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। ওটাই নেপোলিয়নের জন্য সব দরজা খুলে দেয়। কারণ পুরনো যে জন্মসূত্রে ক্ষমতা পাওয়ার নিয়ম ছিল, সেটা তো ভেঙে গেছে। এখন সামনে এগোনোর একটাই রাস্তা, মেধা আর যোগ্যতা। আর নেপোলিয়ন ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন। সত্যি বলতে, বিপ্লবটা না হলে তিনি হয়তো ইতিহাসের পাতায় একজন সাধারণ আর্টিলারি অফিসার হয়েই থেকে যেতেন। তো সুযোগ তো তৈরি হলো, কিন্তু নেপোলিয়ন শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকার পাত্র ছিলেন না। এবার আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে ঢুকছি। কিভাবে তিনি তার অবিশ্বাস্য সামরিক প্রতিভা আর তার সাথে নিখুঁত প্রচারণা মিশিয়ে নিজের ভাগ্যটা নিজেই গড়ে তুলেছিলেন। একটু সময়টা দেখুন, মাত্র 3 বছর। ভাবা যায়, এইটুকু সময়ের মধ্যে একজন সাধারণ ক্যাপ্টেন থেকে তিনি সোজা সেনাবাহিনীর সর্বোচ্চ পদে। তুলন অবরোধে তার সেই অসাধারণ রণকৌশল, আর তারপর প্যারিসে রাজতন্ত্রীদের বিদ্রোহ দমন করা, এই দুটো ঘটনা তাকে একেবারে ওভারনাইট সেন্সেশন বানিয়ে দেয়। কিন্তু আসল টার্নিং পয়েন্ট ছিল ইতালি অভিযান। তিনি এমন একটা সেনাদলের দায়িত্ব নিলেন যারা ছিল প্রায় হেরে যাওয়া, মনোবল একদম ভেঙে পড়েছিল। আর সেই সেনাদলকে দিয়েই তিনি একের পর এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনলেন। এই একটা অভিযানই তাকে আর শুধু জেনারেল রাখল না, বানিয়ে দিল ফ্রান্সের জাতীয় বীর, ফ্রান্সের ত্রাণকর্তা। আর নেপোলিয়নের বুদ্ধিটা দেখুন, তার প্রতিভা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রে আটকে ছিল না, তিনি ছিলেন প্রচারণার একজন জাদুকর। তিনি খুব ভালো করে জানতেন যে যুদ্ধ জেতার পাশাপাশি মানুষের মনও জিততে হবে। তাই তিনি সংবাদপত্র, যুদ্ধক্ষেত্রের বুলেটিন এসব ব্যবহার করে খুব সচেতনভাবে নিজের একটা হিরোর ইমেজ তৈরি করেছিলেন। মানে নিজের কিংবদন্তিটা তিনি নিজেই লিখছিলেন। তো ইতালি থেকে যখন তিনি বীরের মতো দেশে ফিরলেন, নেপোলিয়ন বুঝে গেলেন এটাই সুযোগ। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এর চেয়ে ভালো সময় আর আসবে না। গল্পের ক্লাইম্যাক্সটা এবার শুরু হতে চলেছে। আর তিনি যেটা করতে যাচ্ছিলেন তাকে ফরাসিতে বলে কিউব ডেতা। সহজ কথায় সামরিক অভ্যুত্থান, মানে জোর করে একটা দেশের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। আর অভ্যুত্থানের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত।
প্রথমে একটা ভুয়া ষড়যন্ত্রের গল্প ছড়িয়ে আইনসভাকে প্যারিসের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এরপর নেপোলিয়ন সেনাবাহিনীর পুরো কন্ট্রোল নিজের হাতে নিলেন, আর সবশেষে ডিরেক্টরদের এমন চাপ দেওয়া হলো যে তারা পদত্যাগ করতে বাধ্য হলেন। ব্যাস, বলতে গেলে প্রায় কোনো রক্তপাত ছাড়াই ডিরেক্টরির পতন ঘটল। এই বিষয়ে নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, আমি ফ্রান্সের মুকুট মাটিতে পড়ে থাকতে দেখেছি, আর আমি আমার তলোয়ার দিয়ে তা তুলে নিয়েছি। মানে, তার কথা হলো তিনি ক্ষমতা চুরি করেননি। ক্ষমতা তো রাস্তায় পড়েছিল, কেউ নেওয়ার ছিল না, তিনি শুধু সেটা তুলে নিয়েছেন। তো ক্ষমতা তো দখল হলো, কিন্তু নেপোলিয়নের আসল কাজটা শুরু হলো এরপর। এই ক্ষমতাটাকে স্থায়ী করতে হবে, আর এর জন্য তিনি খুব ঠান্ডা মাথায় এমন একটা সিস্টেম তৈরি করলেন যেটা তাকে ধীরে ধীরে ফ্রান্সের একছত্র শাসকে পরিণত করবে। আর তার এই ক্ষমতা বাড়ানোর গতিটা ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভাবুন, মাত্র 5 বছর। 5 বছরের মধ্যে একজন অভ্যুত্থানের নেতা থেকে তিনি হয়ে গেলেন ফরাসি সাম্রাজ্যের সম্রাট। প্রথমে ফার্স্ট কনসাল, তারপর আজীবন কনসাল, আর সবশেষে তো সম্রাট। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ধাপেই তিনি জনগণের ভোটের মাধ্যমে নিজেকে বৈধ প্রমাণ করেছেন। আসলে শেষ পর্যন্ত নেপোলিয়নের এই উত্থানের পেছনের মূল কারণটা ছিল কিন্তু ফ্রান্সের সাধারণ মানুষ। তারা প্রায় 1 দশক ধরে বিপ্লব, অরাজকতা, নিরাপত্তাহীনতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। নেপোলিয়ন তাদের সেই জিনিসটাই দিয়েছিলেন যার জন্য তারা আকুল হয়েছিল: শৃঙ্খলা, স্থিতিশীলতা আর জাতীয় গৌরব, যেটা ডিরেক্টরি তাদের একেবারেই দিতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, নেপোলিয়ন কি শুধুই তার সময়ের তৈরি এক ফসল ছিলেন, নাকি তিনি ছিলেন এমন একজন যিনি নিজের ভাগ্যটা নিজেই গড়ে নিয়েছিলেন? হয়তো সত্যিটা এই দুটোর মাঝামাঝি কোনো এক জায়গায় লুকিয়ে আছে। এটা ভাবার মতো একটা বিষয়, তাই না? নমস্কার। আজ আমরা 19 শতকের ইউরোপের এক ভীষণ উত্তাল সময়ের গভীরে যাব। এমন একটা সময় যখন একটা গোটা মহাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করা হয়েছিল। একবার ভাবুন তো, অবস্থাটা কী ছিল। দশকের পর দশক ধরে যুদ্ধ, বিপ্লব, পুরো ইউরোপ মহাদেশটাই যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে নেতারা একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়লেন। কিভাবে এই পুরো মহাদেশটাকে আবার নতুন করে গড়ে তোলা যায়? আর ঠিক এই জায়গাতে 19 শতকের সবচেয়ে বড় আদর্শগত লড়াইটার মঞ্চ তৈরি হয়ে গেল। ইউরোপের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে শুরু হলো এক বিশাল দড়ি টানাটানির খেলা। এই যে দড়ি টানাটানির কথা বললাম, এর একদিকে ছিল রক্ষণশীলরা। তাদের একটাই লক্ষ্য ছিল পুরনো ব্যবস্থাকে, মানে রাজতন্ত্রকে ফিরিয়ে আনা। আর এই লক্ষ্য পূরণের জন্যই ভিয়েনাতে এক বিশাল সম্মেলনের আয়োজন করা হলো। এটা কিন্তু খুব যুগান্তকারী একটা ঘটনা ছিল, কারণ এর আগে দেশগুলো নিজেদের সমস্যা মেটাত মূলত যুদ্ধের মাধ্যমে। এই প্রথমবার ইউরোপের বড় বড় নেতারা আলোচনার টেবিলে বসে একটা মহাদেশের ভবিষ্যৎ ঠিক করার চেষ্টা করলেন। এই রক্ষণশীল ভাবনার পুরোটার পেছনে যিনি ছিলেন, তিনি হলেন অস্ট্রিয়ার প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিখ। এতটাই তার প্রভাব ছিল যে ওই সময়টাকে ইউরোপের ইতিহাসে মেটার্নিখ যুগ বলেই ডাকা হয়। মেটার্নিখের উদ্দেশ্যটা ছিল খুবই সহজ আর স্পষ্ট। তিনি চাইতেন ইউরোপ যেন 1789 সালের ফরাসি বিপ্লবের আগের অবস্থায় ফিরে যায়। কোনো বিপ্লব নয়, কোনো গণতন্ত্র নয়, শুধু রাজার শাসন। তো এই উদ্দেশ্য পূরণের জন্য তারা 3কে মূল নীতি নিলেন। প্রথমটা হল ন্যায্য অধিকার, মানে নেপোলিয়ন যেসব রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন তাদের ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যাতে ফ্রান্সের মতো কোনো দেশ আবার একাই খুব শক্তিশালী হয়ে উঠতে না পারে। আর সবশেষে ক্ষতিপূরণ, মানে যারা জিতেছে তারা পুরস্কার হিসেবে বিভিন্ন অঞ্চল পাবে। এই যে ক্ষতিপূরণ নীতির কথা বললাম, এটা বাস্তবে কিভাবে কাজ করেছিল সেটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে বড় বড় যে শক্তিগুলো জিতেছিল তারা নিজেদের মধ্যে কেক ভাগের মতো করে বিভিন্ন অঞ্চল ভাগাভাগি করে নিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই ভাগাভাগি করার সময় ওই অঞ্চলের সাধারণ মানুষের কি হবে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, এসব নিয়ে কেউ কিন্তু ভাবেনি। আর এটাই পরে গিয়ে একটা বিশাল সমস্যার জন্ম দেয়। কারণ ফরাসি বিপ্লব থেকে যে নতুন চিন্তাভাবনাগুলো ছড়িয়ে পড়েছিল, সেগুলোকে তো আর বোতলে আটকে রাখা সম্ভব ছিল না। আর এভাবেই আমাদের দড়ি টানাটানির খেলার অন্য পক্ষটা তৈরি হয়ে গেল।
দেখুন, এখানে দুটো একেবারে বিপরীত চিন্তাধারা ফুটে উঠেছে। একদিকে রাজার শাসন আর পুরনো ব্যবস্থা, আর অন্যদিকে জাতির নতুন ধারণা, যেখানে আসল ক্ষমতা থাকবে জনগণের হাতে। এই যে জাতীয়তাবাদ, মানে একই ভাষা, একই সংস্কৃতি আর ইতিহাসের মানুষের মধ্যে একতার অনুভূতি, এটা তখন একটা প্রচণ্ড শক্তিশালী শক্তি হয়ে উঠছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ভিয়েনা কংগ্রেস এই শক্তিটাকে পাত্তাই দেয়নি। ফলটা হলো উল্টো। তারা যা দমন করতে চেয়েছিল, অজান্তেই সেটাকে আরও উস্কে দিল। যেমন ধরুন, জার্মান বা ইতালীয় ভাষায় কথা বলা মানুষদের বিভিন্ন রাজ্যে ভাগ করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই এর ফলে তাদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করল। আর এই অসন্তোষের আগুন দাবানলের মতো পুরো মহাদেশে ছড়িয়ে পড়ল। একের পর এক বিপ্লবের ঢেউ এসে মেটার্নিকের তৈরি করা এই ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। বিশেষ করে 1848 সালের বিপ্লবগুলো ছিল যেন একটা পারফেক্ট স্টর্ম। একদিকে মেটার্নিক সিস্টেমের দমনপীড়ন, অন্যদিকে জাতীয়তাবাদের জাগরণ, আবার তার সাথে যোগ হয়েছিল মারাত্মক অর্থনৈতিক সংকট। সবকিছু মিলে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছিল। তাহলে এই যে একটা মহাদেশ জুড়ে দড়ি টানাটানির খেলা চলল, এর শেষটা কি হলো? ফলাফলটা কি দাঁড়ালো? একটা কথা স্বীকার করতেই হবে, ভিয়েনা কংগ্রেসের পর প্রায় 40 বছর ইউরোপে বড় কোনো যুদ্ধ হয়নি। 1815 সাল থেকে শুরু করে 1850-এর দশকে ক্রিমিয়ার যুদ্ধের আগ পর্যন্ত একটা স্থিতিশীলতা ছিল। কিন্তু এই শান্তিটা ছিল আসলে একটা ওপর দেখানো শান্তি, কারণ এর নিচে জাতীয়তাবাদ আর গণতন্ত্রের যে স্রোতটা বইছিল সেটাকে জোর করে চেপে রাখা হয়েছিল, আর এটাই ভবিষ্যতের বড় সংঘাতের বীজ বুনে দিয়েছিল। শেষ পর্যন্ত যে মেটার্নিক এই পুরনো ব্যবস্থাটাকে ধরে রেখেছিলেন, তাকেই 1848 সালের বিপ্লবের সময় পালিয়ে যেতে হলো। আর এটাই ছিল পুরনো ব্যবস্থার পতনের একটা স্পষ্ট ইঙ্গিত। শেষমেশ জাতীয়তাবাদের শক্তি এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠল যে ইতালি আর জার্মানি এক হয়ে গেল, আর ইউরোপের মানচিত্রটা আবার সম্পূর্ণ নতুন করে আঁকতে হলো। তো সবশেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন থেকে যায়, ভিয়েনা কংগ্রেসের নেতারা শান্তি আর স্থিতিশীলতা আনার জন্যেই তো সব করেছিলেন, তাই না? কিন্তু সাধারণ মানুষের ইচ্ছাকে, তাদের জাতীয়তাবোধকে পুরোপুরি অগ্রাহ্য করে তারা কি নিজেদের অজান্তেই ঠিক 1 শতাব্দী পরে একটা আরও বড়, আরও ভয়াবহ যুদ্ধের বীজ বুনে দিয়ে যাননি? এটা এমন একটা গল্প যা প্রায় 1 শতাব্দী ধরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটা বিরাট প্রচেষ্টাকে ঘিরে। আমরা দেখব কিভাবে নেপোলিয়নের সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকে একটা নতুন ইউরোপকে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, আর তারপর কোন শক্তিগুলো সেই শান্তিকে ধীরে ধীরে ভেঙে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিল। চলুন 19 শতকের সেই উত্তাল সময়ে একবার ঘুরে আসা যাক। আমাদের এই বিশ্লেষণটা সেই সময়ের ঐতিহাসিক দলিলের ওপর ভিত্তি করেই তৈরি। ভাবুন তো একবার, কয়েক দশক ধরে একটানা যুদ্ধ চলার পর পুরো ইউরোপ একেবারে বিধ্বস্ত। নেপোলিয়নের পরাজয়ের পর মহাদেশের নেতারা ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি হয়েছিলেন, একটা ভেঙে পড়া মহাদেশকে কিভাবে আবার জোড়া লাগানো যায়। ব্যাপারটা কিন্তু শুধু নতুন করে সীমানা আকার ছিল না, আসল চ্যালেঞ্জটা ছিল ক্ষমতার যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করা আর ভবিষ্যতের সংঘাত ঠেকানো। তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। প্রথমে দেখব কিভাবে মহাদেশ পুনর্গঠনের কাজটা শুরু হলো, তারপর আমরা ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলো নিয়ে কথা বলবো, মানে ঠিক কোন ভাবনাগুলো থেকে এই কাজটা করা হয়েছিল। আমরা এটাও দেখব যে কিভাবে সাধারণ মানুষের ইচ্ছাকে পুরোপুরি অগ্রাহ্য করে ইউরোপের একটা নতুন মানচিত্র আঁকা হলো, আর সবশেষে জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এবং শান্তির অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের মঞ্চ প্রস্তুত হলো, সেটাও আলোচনা করব। আমরা চলে যাচ্ছি 1815 সালে। নেপোলিয়নের বিশাল সাম্রাজ্য ভেঙে পড়েছে, আর তার সাথে সাথে পুরো ইউরোপ ক্লান্ত, বিভক্ত। একটা বিপজ্জনক ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, এই শূন্যস্থানকে পূরণ করবে আর কিভাবে? এই সমস্যার সমাধান হিসেবেই আয়োজন করা হল ভিয়েনা কংগ্রেসের। এটা ছিল ইতিহাসে প্রথমবার এত বড় আকারে একটা সহযোগিতামূলক আন্তর্জাতিক মীমাংসার চেষ্টা, যেখানে বিজয়ী শক্তিরা একসঙ্গে বসে ইউরোপের ভবিষ্যৎ ঠিক করতে চেয়েছিল। ভিয়েনা কংগ্রেস থেকে জন্ম নিল একটা নতুন সিস্টেমের, যেটাকে বলা হয় কংগ্রেস সিস্টেম বা কনসার্ট অফ ইউরোপ। অস্ট্রিয়ার প্রিন্স মেটার্নিকের মতো নেতারা এর নেতৃত্বে ছিলেন, আর এর মূল ধারণাটাই ছিল বেশ যুগান্তকারী। মানে এখন থেকে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে যুদ্ধ না করে বরং নিয়মিত আলোচনায় বসবে আর একসঙ্গে মহাদেশে শান্তি বজায় রাখার চেষ্টা করবে।
এবার চলুন দেখি এ কংগ্রেসকে ঠিক কোন আদর্শগুলো বলি দেখিয়েছিল। তাদের মূল উদ্দেশ্যটা ছিল বেশ পরিষ্কার, পুরনো বিশ্বব্যবস্থা মানে বিপ্লবের আগের ইউরোপকে আবার ফিরে আনা। এই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারা মূলত ৩টে নীতির ওপর ভরসা করেছিল: ন্যায্যতার নীতি, ক্ষমতার ভারসাম্য আর ক্ষতিপূরণ। কূটনীতিকদের বিশ্বাস ছিল এই ৩টি নীতি ঠিকঠাক প্রয়োগ করতে পারলেই ইউরোপে স্থিতিশীলতা ফিরে আসবে আর ফরাসি বিপ্লবের মতো ঘটনা আর ঘটবে না। চলুন এই নীতিগুলো একটু সহজ করে বুঝি। ন্যায্যতার নীতি মানে হল নেপোলিয়ন যাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন সেই পুরনো বৈধ রাজবংশগুলোকে, যেমন ফ্রান্সের বুরবনদের, আবার ক্ষমতায় বসানো। ক্ষমতার ভারসাম্য নীতির উদ্দেশ্য ছিল ফ্রান্সকে এমনভাবে ঘিরে ফেলা যাতে ও ভবিষ্যতে আর বাড়াবাড়ি করতে না পারে। আর সবশেষে ক্ষতিপূরণের নীতি, এটা ছিল আসলে বিজয়ী শক্তিদের নিজেদের মধ্যে পরাজিতদের রাজ্য ভাগ করে নেওয়ার একটা ব্যবস্থা। কিন্তু ভিয়েনার এই ব্যবস্থার সবচেয়ে বড়, বলা যায় মারাত্মক ত্রুটি ছিল একটা জায়গায়। এটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া একদম নতুন আর শক্তিশালী কিছু ধারণাকে একেবারেই পাত্তা দেয়নি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, রাজাদের তো ক্ষমতায় ফিরিয়ে আনা হলো, কিন্তু যে আদর্শগুলো তাদের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছিল সেগুলো মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব ছিল না। ফরাসি বিপ্লবের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই ধারণাগুলো ততদিনে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আসলে ১৯ শতকের মূল লড়াইটা ছিল দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শের মধ্যে। একদিকে ছিল রাজাদের পুরনো ভাবনা, যেখানে শাসকরা মনে করত তারা ঈশ্বরের কাছ থেকে শাসন করার অধিকার পেয়েছে, আর অন্যদিকে ছিল জনগণের নতুন ধারণা, যেখানে সরকার ক্ষমতা পায় জনগণের কাছ থেকে, আর একই ভাষা ও সংস্কৃতির মানুষের একসঙ্গে থাকার অধিকার আছে। এই দুই ভাবনার সংঘাতই শতাব্দীর বাকি সময়টাকে নিয়ন্ত্রণ করেছে। এবার আমরা দেখব কিভাবে ওই ক্ষতিপূরণের নীতি প্রয়োগ করা হয়েছিল। এই পর্যায়ে এসেই বড় বড় আদর্শের আড়ালে শক্তিশালী দেশগুলোর আসল স্বার্থটা সবচেয়ে স্পষ্টভাবে সামনে চলে আসে। এই কথাটা শুনলেই বোঝা যায় যে আড়ালে আসলে কি চলছিল। শান্তি প্রতিষ্ঠার চেয়েও বড় উদ্দেশ্য ছিল বিজয়ীদের মধ্যে কে কতটা ভাগ পাবে তা ঠিক করা। তো এই ক্ষতিপূরণের নামে যা হলো তা স্রেফ ভাগ বাটোয়ারা। রাশিয়া পোল্যান্ডের একটা বড় অংশ নিয়ে নিল, অস্ট্রিয়া নিয়ে নিল উত্তর ইতালি, আর প্রুশিয়া রাইন অঞ্চলে তার ক্ষমতা বাড়িয়ে নিল। এখানে মানুষের জাতীয় পরিচয়, ভাষা, সংস্কৃতি এসবের কোনো গুরুত্বই দেওয়া হলো না। ইতালি আর জার্মানির মতো জাতিগুলোকে ইচ্ছেমতো টুকরো টুকরো করে দেওয়া হলো, যা ভবিষ্যতের অনেক বড় সংঘাতের বীজ বপন করে দিয়েছিল। জাতীয়তাবাদকে যে এভাবে চেপে রাখা যাবে না, তার ফল পেতে কিন্তু খুব বেশি দেরি হল না। ভিয়েনায় তৈরি করা এই ব্যবস্থাটা খুব দ্রুতই জনগণের বিদ্রোহের মুখে পড়তে শুরু করল। এই টাইমলাইনটা দেখলেই স্পষ্ট বোঝা যায় ভিয়েনার ব্যবস্থাটা কিভাবে ধাপে ধাপে ভেঙে পড়ছিল। ১৮৩০ সালের বিপ্লব, তারপর ১৮৪৮ সালে পুরো ইউরোপ জুড়ে বিদ্রোহের আগুন, আর সবশেষে জার্মানির একীকরণের মতো ঘটনাগুলো দেখিয়ে দেয় যে নতুন আদর্শের স্রোতকে আর থামানো সম্ভব নয়। বিশেষ করে ইতালি আর জার্মানির মতো জায়গাগুলোতে, যেখানে একই ভাষা আর সংস্কৃতির মানুষদের ইচ্ছেমতো আলাদা করে রাখা হয়েছিল, সেখানে একীকরণের আকাঙ্ক্ষাটাই প্রধান রাজনৈতিক লক্ষ্যে পরিণত হয়। ভিয়েনার সিদ্ধান্তগুলোই আসলে তাদের এই আন্দোলনের রসদ জুগিয়েছিল। আর সবশেষে আমরা দেখব কিভাবে ১৯ শতকের এই আপাত শান্তির ব্যবস্থার চূড়ান্ত পতন ঘটল আর কিভাবে এটি একটি বিশ্বজোড়া মহাবিপর্যয়ের মঞ্চ তৈরি করল। যে কনসার্ট অফ ইউরোপের সহযোগিতার কথা বলা হচ্ছিল সেটা পুরোপুরি উবে গেল। তার জায়গায় চলে এলো দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা, উপনিবেশ দখল আর অর্থনৈতিক ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা বাড়তে থাকল। তৈরি হলো দুটো একে অপরের বিরোধী সামরিক জোট, আর আগ্রাসী জাতীয়তাবাদের কারণে শুরু হলো এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা, যা পুরো ইউরোপকে একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিল। পুরো ইউরোপ যেন দুটো সশস্ত্র শিবিরে ভাগ হয়ে গেল। একদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি আর ইটালি ট্রিপল অ্যালায়েন্স, আর অন্যদিকে ফ্রান্স, রাশিয়া আর যুক্তরাজ্যের ট্রিপল অন্টেন্ট। এই জোটগুলোর কারণে পরিস্থিতি এমন দাঁড়ালো যে কোনো একটা ছোট সংঘাতও খুব সহজে পুরো মহাদেশকে একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে টেনে আনতে পারত। এবং শেষমেশ সেই দিনটা এলো ১৯১৪, এই বছরটা ভিয়েনায় শুরু হওয়া ১০০ বছরের শান্তির চেষ্টার চূড়ান্ত ব্যর্থতাকে চিহ্নিত করে। প্রথম বিশ্বযুদ্ধের শুরু। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ১৯ শতকের এই ব্যবস্থাটা কি শান্তি প্রতিষ্ঠার একটা মহৎ প্রচেষ্টা ছিল যা সময়ের সাথে সাথে ব্যর্থ হয়েছে, নাকি এটা শুরু থেকেই একটা ভুল ছিল, কারণ এটা জাতীয়তাবাদের মতো এক অনিবার্য শক্তিকে থামানোর চেষ্টা করেছিল? এর পতন কি আসলে শুধু সময়ের অপেক্ষা ছিল?